গল্পের শুরুতে আমাদের দেখানো হয় যে আমেরিকার একটি ফাইটার জেট যখন আফগানিস্তানের ওপর দিয়ে উঠছিল তখন হঠাৎই কিছু শত্রু সেটির দিকে একটি মিসাইল ছুড়ে দেয়। টেরি যে বিমানটি চালাচ্ছিল সে তৎক্ষণাৎ ফাইটার জেটের ডিফেন্স সিস্টেম সক্রিয় করে, কিন্তু দুর্ভাগ্যবশত মিসাইলটি সরাসরি তাদের জেটে এসে লাগে। বিমানটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এখন বেঁচে থাকার একটাই উপায় ছিল প্লেন থেকে নিচে ঝাঁপ দেওয়া। দুজনই সময় নষ্ট না করে বিমান থেকে লাফিয়ে পড়ে। কিছুক্ষণ পর কেট ও টেরির জ্ঞান ফিরলে তারা নিজেদের আফগানিস্তানের মরুভূমির মাঝখানে আবিষ্কার করে, কিন্তু টেরি আহত কেটকে সাহায্য করার আগেই আফগান যোদ্ধারা তাদের ঘিরে ফেলে এবং টেরির ওপর প্রচণ্ড গুলি বর্ষণ করে, যার ফলে সে গুরুতর আহত হয়। এরপর যখন একজন আফগান যোদ্ধা টেরির কাছে আসে তখনই হঠাৎ কেট তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে নিজের বন্দুক দিয়ে সেই লোকটিকে সেখানেই খতম করে দেয়। এরপর কেট অন্য শত্রুদের ওপরও অবিরাম গুলি চালায় এবং নিজের সাহসিকতায় তাদের নিরস্ত্রীকরণ করে। কিন্তু বিপদ এখানেই শেষ হয়নি। হঠাৎ আরও একজন আফগান যোদ্ধা সেখানে চলে আসে। কেট যখন তাকে লক্ষ্য করে গুলি করতে যায় তখন সে বুঝতে পারে যে তার বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে সে সেখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু সে শত্রুর হাতে ধরা পড়ার আগেই টেরি সাহস সঞ্চয় করে সেই আফগান যোদ্ধাকে গুলি করে উড়িয়ে দেয়। এই বীরত্বের পর টেরি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। এই ঘটনায় কেট পুরোপুরি ভেঙে পড়ে। সে তার সঙ্গীর কাছে গেলে টেরি তার কাছে ক্ষমা চায়, কারণ সে তাদের দুজনকেই বিপদ থেকে উদ্ধার করতে পারেনি। এটি শুনে কেটের চোখ ফেটে জল চলে আসে। এখন তার একমাত্র লক্ষ্য ছিল যেভাবেই হোক রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করা। অন্যদিকে বাকি আফগান যোদ্ধারা দেখতে পায় যে তাদের নেতা এখনও বেঁচে আছে। একই সাথে তারা জানতে পারে যে আমেরিকান বাহিনী সেখান থেকে পালিয়েছে। কিছুক্ষণ হাঁটার পর কেট দূর থেকে শত্রুদের গাড়ির একটি বড় কনভয় দেখতে পায়, যারা পুরো এলাকাটি ঘিরে রেখেছিল। কেট তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে এখানে থাকা বিপজ্জনক, তাই সে লুকোনোর জন্য পাশের একটি বাংকারের দিকে দৌড়ে যায়। কিন্তু বাংকারে পৌঁছানোর আগেই শত্রুরা তাকে দেখে ফেলে এবং তার উপর প্রচণ্ড গুলি চালাতে শুরু করে। তাদের নেতা তো কেটের উপর একটি মিসাইল পর্যন্ত ছোড়ে, কিন্তু সে কোনো মতে বেঁচে যায়। ধোঁয়া পরিষ্কার হতেই কেট দেখতে পায় যে বিস্ফোরণের কারণে বাংকারের দরজা খুলে গেছে। এখন কেট এক সেকেন্ডও নষ্ট না করে বাংকারের ভেতরে ঢুকে পড়ে। তখনই একজন শত্রু তার পিছু পিছু দরজার কাছে চলে আসে, কিন্তু কেট নিজের পিস্তল দিয়ে তাকে গুলি করে নামিয়ে দেয়। এরপর কেট দেখে যে সে এমন এক সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে যা সম্ভবত কয়েকশো মিটার গভীর, কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে নিচে নামার সিদ্ধান্ত নেয়। সে কিছুই বুঝতে পারছিল না এটি কেমন জায়গা, তবুও সে ধীরে ধীরে এগোতে থাকে। তখনই পেছন থেকে শত্রুদের আসার শব্দ শুনে বাইরের রাস্তা খোঁজার চক্করে কেট আরও ভেতরে চলে যায়। বাংকারের একটি অংশে পৌঁছতেই কেট খুব বিশ্রী গন্ধ পায় এবং একটু এগোতেই তার চোখের সামনে যে ভয়াবহ দৃশ্য আসে তা দেখে সে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। আসলে সেখানে একজনের লাশ অত্যন্ত বিকৃত অবস্থায় পড়েছিল। শুধু তাই নয়, কেট সেখানে একটি রহস্যময় ডিভাইস পায় যার সঙ্গে অনেক কাগজপত্র এবং রেকর্ড ছিল, যেখানে সেখানে চলা ভয়াবহ সব পরীক্ষার এক্সপেরিমেন্টসের কথা লেখা ছিল। ঠিক তখনই শত্রুদের আসার শব্দ শুনে কেট নিজের লাইট স্টিকটি দূরে ছুঁড়ে দিয়ে একটি বড় পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। সেই মুহূর্তেই একজন আফগান যোদ্ধা জেনারেটর অন করে দেয়, যার ফলে চারপাশ আলোয় ভরে ওঠে এবং তখনই একটি ভয়াবহ রহস্য উন্মোচিত হয়। আসলে সেখানে শত শত ক্যাপসিউল ছিল যাতে মানুষের লাশ বন্দি করে রাখা হয়েছিল। শত্রুদের মনোযোগ একটু সরতেই কেট তার যুদ্ধের কৌশল ব্যবহার করে হঠাৎ তাদের একজনের বন্দুক ছিনিয়ে নেয়। কেটকে দেখেই আফগানরা তার ওপর এলোপাথারি গুলি শুরু করে, যার ফলে একটি ক্যাপসিউল ভেঙে যায় এবং তার ভেতরে থাকা লাশটি মাটিতে পড়ে যায়। এখন নিজের জীবন বাঁচাতে কেট পাশে থাকা একটি সুড়ঙ্গের হ্যাচের নিচে নেমে যায়। নেতা যখন দেখে কেট সুড়ঙ্গে ঢুকে পড়েছে তখন সে তার লোকদের নির্দেশ দেয় তাকে পিছু ধাওয়া করতে, যাতে তাকে চারপাশ থেকে ঘেরাও করা যায়। সে চিৎকার করে অন্য একজনকে সেখানেই দাঁড়িয়ে থাকতে বলে, যাতে কেট ফিরে এলে পালাতে না পারে। সেই লোকটি নিজের জায়গা সামলে ধীরে ধীরে সেই লাশের দিকে এগোচ্ছিল, যা ক্যাপসিউল থেকে পড়েছিল। কেট কোনো শব্দ না করে সুড়ঙ্গের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। যখন একজন শত্রু সুড়ঙ্গটি পরীক্ষা করতে আসে, কেট তখন পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে যে লোকটি পাহারায় ছিল সে ভাবল মাটিতে পড়ে থাকা লাশটিকে একটি পর্দা দিয়ে ঢেকে দেবে। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই অদ্ভুত প্রাণীটি এখনও জীবিত ছিল। লোকটি কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সুযোগে কেট কোনো মতে এমার্জেন্সি এক্সিটের সিঁড়ির কাছে পৌঁছে যায়, কিন্তু তখনই আফগানদের নেতা মালিক তার সামনে চলে আসে। ওদিকে অন্য যোদ্ধাটি তার সঙ্গের লাশ দেখতে পায়, যা সেই ভয়াবহ প্রাণীটি খুবলে খুবলে খাচ্ছিল। সে ভয়ে চিৎকার করে তার সর্দারকে সাহায্যের জন্য ডাকতে থাকে। এই সুযোগটি কাজে লাগিয়ে কেট নিজের ফ্লেয়ার গান দিয়ে সেই লোকটির বুকে গুলি চালিয়ে দেয়। তারপর দ্রুত সে মাটিতে পড়ে থাকা শত্রুর রাইফেল তুলে নিয়ে একে একে সবাইকে খতম করে দেয়।
এরপর কেট সেখানে একটি গ্রেনেড ছুড়ে দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে। কেট উপরে পৌঁছতেই হঠাৎ একজন আফগান তার পা ধরে টেনে ধরে। কেট নিজেকে সামলানোর আগেই সেই লোকটির মুখের উপর সেই ভয়াবহ প্রাণীটি ঝাঁপিয়ে পড়ে এবং তাকে গিলে ফেলার চেষ্টা করতে থাকে। এই সব দেখে কেট ভীষণ ঘাবড়ে যায় এবং বাইরের দিকে দৌড়াতে শুরু করে। সেই অদ্ভুত প্রাণীটি সে তাকে ধরার চেষ্টা করেছিল, কিন্তু কেট কোনোভাবে বাংকার থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। এখন এই প্রাণীটিকে ভেতরেই বন্দি করার জন্য কেট বাংকারের দরজায় শিকল দিয়ে তালা লাগিয়ে দেয়, কিন্তু সে যখনই সেখান থেকে বেরোতে যাবে তখনই আরেক শত্রু তার সামনে চলে আসে। কিন্তু সেই লোকটি যখন দেখল যে প্রাণীটি বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করছে, তখন সে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। তখন কেটও নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে চম্পাত দিল, কিন্তু কিছু দূর যেতেই গভীর চোটের কারণে সে মাটিতে পড়ে যায়। এই ব্যথা সহ্য করে চলা অব্যাহত রাখার জন্য সে ওষুধের সাহায্য নেয়। এরপর কিছু দূর যাওয়ার পর হঠাৎ সৈন্যদের একটি গাড়ি তার সাথে ধাক্কা খায়। যখনই সৈন্যরা বুঝতে পারে যে এটি তাদেরই সঙ্গী, তারা সাথে সাথে তার সাহায্যের জন্য ছুটে আসে। পরের দিন কেটকে আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দেখা হয় মেজর রয়ের সাথে। কেট তাকে বোঝানোর চেষ্টা করে যে সেই বাংকারে খুব খারাপ কিছু ঘটছে, কিন্তু রয় তার কথা বিশ্বাস করেনি। সে বলল যে যুদ্ধের পর থেকে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, তাই এই মুহূর্তে তাদের পুরো মনোযোগ মূল মিশনের উপর হওয়া উচিত। রাগের মাথায় কেট সেই ভয়াবহ প্রাণীটির সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়, যাকে সে পালানোর সময় দেখেছিল, কিন্তু রয় নিজের সিদ্ধান্তে অটল থাকল। ল্যাবে কেট যে ডিভাইসটি পেয়েছিল, রয় সেটিও নিজের কবজায় নিয়ে নেয় এবং ক্যাম্পের ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। এরই মধ্যে সৈনিকদের একটি দল এক বন্দীকে নিয়ে সেখানে পৌঁছালে রয় বলে যে এর কাছ থেকে সব তথ্য বের করো। অন্যদিকে বাইরে সার্জেন্ট টম কেটকে শান্ত করার জন্য আসে, কারণ রয়ের ব্যবহারে সে খুব রেগেছিল। পরে যখন প্যারামেডিকের কাছে কেটের চিকিৎসা চলছিল, তখন সার্জেন্ট টম সার্জেন্ট জোনসের সাথে সেখানে পৌঁছায়। তারা কেটকে বলল যে আমাদের তোমার কথার উপর পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু বাংকারে ফিরে যাওয়ার আগে তাদের এটা জানা জরুরি যে সেখানে আসলে কি হয়েছিল। এটি শুনেই কেট একটি রাশিয়ান লাইন লিখে দেখালো, যা সেই বাংকারের দরজায় লেখা ছিল। তার স্মৃতিশক্তি খুব প্রখর হওয়ায় তার সবকিছু ভালো মতো মনে ছিল, কিন্তু কেট জানত না যে এর মানে আসলে কি। তখনই আফগান বন্দীটি মাঝখান থেকে বলে ওঠে যে এটি একটি সতর্কতা, এর অর্থ হলো এটি খোলা নিষেধ। এর সাথে সেই লোকটি দাবি করে যে কেট সেই বাংকার সম্পর্কে যা কিছু বলেছে সত্যিটা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ, যা তারা কল্পনাও করতে পারবে না। এই কথায় টম কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলল যে যদি সেখানে রাশিয়ান ভাষায় লেখা থাকে, তবে প্রায় ৩০ বছর আগে সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ ৩০ বছর ধরে এখানে রাশিয়া থেকে কেউ আসেনি। তখনই ডাক্তার তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন যে কোনো মানুষ এত বছর বন্ধ থেকে বেঁচে থাকতে পারে না। এতে সেই বন্দীটি আরেকটি ভয়াবহ কথা বলল। সে জানান যে সেই বাংকারের ভেতর যে জীবটি বেঁচে আছে সে আসলে মানুষই নয়। এই কথাটি পুরো গ্রুপকে গভীর চিন্তায় ফেলে দিল। এরপর সন্ধ্যা ঘনিয়ে আসে এবং অন্ধকার হতেই সৈনিকরা সিদ্ধান্ত নেয় যে তারা পুরো এলাকা পালাক্রমে পাহারা দেবে, কারণ যে কোনো মুহূর্তে নতুন শত্রু সামনে আসতে পারে। ওদিকে নিজের কেবিনে রয় যখন কর্নেলের সাথে কথা বলল, কর্নেল তাকে নির্দেশ দিল যে কিট যে ডিভাইসটি পেয়েছে তা দ্রুত পাঠাতে। আসলে সেই ডিভাইসটি ছিল একটি রেকর্ডার, এবং রয় পরিষ্কার ভাষায় জানিয়ে দিল যে আপনাদের যদি এটি চাই তবে পুরো সত্যটা বলতে হবে যে আসলে কি ঘটছে। অন্যদিকে আমরা দেখি যে বাংকারের গভীর অন্ধকারে সেই ভয়াবহ জীবগুলো একে অপরকে আজাদ করে ফেলেছে। তারপর ধীরে ধীরে সবাই এক জায়গায় জমা হয় এবং বাইরে বের হওয়ার রাস্তা আটকে রাখা সেই শিকলগুলো ভাঙার চেষ্টা করতে থাকে। রাতের বেলা সেরানো নামের এক ফৌজি ডুয়েনের জায়গায় ডিউটি দিতে আসে, কিন্তু সে এগোতেই পেছন থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায়। ঘুরে তাকাতেই সে দেখে যে তার সঙ্গী সেখান থেকে গায়েব হয়ে গেছে। অবাক এবং বিভ্রান্ত হয়ে সেরানো ব্যারিকেডের কাছে গিয়ে দেখার চেষ্টা করে যে আসলে কি হয়েছে। ঠিক সেই সময় ডেভ ক্যাম্পের ভেতর ছড়িয়ে পড়া একটি অত্যন্ত উৎকট দুর্গন্ধ অনুভব করে এবং সন্দেহ হওয়ায় সে আশেপাশে দেখতে বের হয়। তখনই সে দূর থেকে সেই ভয়াবহ প্রাণীগুলোকে সরাসরি বেসের দিকে ছুটে আসতে দেখে। ডেভ তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করতে চায়। অ্যালার্ম বাজতেই পুরো বাহিনী তাদের সরঞ্জাম তুলে নেয় এবং সাথে সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সব সৈনিক ব্যারিকেডে নিজের জায়গা নিয়ে নেয় এবং যা কিছু নড়াচড়া করতে দেখা গেল তার ওপর গুলিবর্ষণ শুরু হয়। এবার রয় পুরোপুরি বুঝতে পারল যে কেট সত্যি বলছিল। সে সার্জেন্ট টমকে অর্ডার দিল যে বাহিনীর নেতৃত্ব দাও এবং সব বিপজ্জনক অস্ত্র পুরোপুরি ব্যবহার করো। এরপর সৈনিকরা হামলা চালিয়ে সেই প্রাণীগুলোকে খতম করার চেষ্টা করতে লাগল, কিন্তু হঠাৎ ডুয়েনের ওপর একটি প্রাণী পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে এবং এক আঘাতেই তার মাথা শরীর থেকে আলাদা করে দিল। এই দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। সিয়ানা ঘাবড়ে গিয়ে সেই প্রাণীটির উপর গুলি বর্ষণ করে তাকে দেয়াল থেকে নিচে ফেলে দেয়। সাথে সাথে প্যারামেডিক দৌড়ে ডুয়েনকে সাহায্য করতে পৌঁছায়, কিন্তু তার আর কিছুই করার ছিল না।
ঠিক সেই মুহূর্তে সেই ভয়াবহ প্রাণীগুলোর মধ্যে একটি হঠাৎ লাফিয়ে সৈনিকদের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু টম তৎক্ষণাৎ তার বন্দুক দিয়ে গুলি চালায়, যার ফলে প্রাণীটি সরাসরি মেজরের হার্টে বা কুঁড়ে ঘরের ভেতর গিয়ে পড়ে। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে রয় তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বন্দুক দিয়ে অনবরত আঘাত করতে থাকে। গুলির বর্ষণে সেই প্রাণীটির শরীরের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এখন ক্যাম্পের বাইরে সৈন্যরা আলাদা আলাদা দিকে ছড়িয়ে পড়েছিল, যাতে যত বেশি সম্ভব প্রাণীর মোকাবিলা করা যায়। এরই মধ্যে টম যখন তার ফ্লেয়ার জ্বালায়, তখন সে দূর থেকে আরও অনেক প্রাণীকে আসতে দেখে। এটি দেখে সে চিৎকার করে পুরো বাহিনীকে দ্রুত পিছু হটতে বলে, কিন্তু পিছু হটার আগেই দুর্ভাগ্যবশত 2 সৈনিক সেই প্রাণীদের শিকারে পরিণত হয়। সেই সাথে তৃতীয় এক ফৌজি যে ওয়াশরুমে লুকানোর চেষ্টা করছিল, সেও ধরা পড়ে যায়। ওদিকে কেট যখন একটি প্রাণীর কাছে আসা শব্দ পায়, তখন সে দ্রুত অস্ত্রের বাক্স খোলার চেষ্টা করে, কিন্তু বাক্সটি খোলে না এবং কেবিনের ভেতর ঢুকেই সেই প্রাণীটি কেটের ওপর জোরালো হামলা চালায়। এরপর সেই ভয়াবহ প্রাণীটি তার লম্বা জিভ দিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আফগান বন্দী কি কোনো মতে নিজেকে মুক্ত করে দ্রুত অস্ত্রের ক্রেটটি খুলে ফেলে। তারপর সে একটি মাশেটি তুলে নিয়ে পুরো শক্তি দিয়ে প্রাণীটির ওপর আঘাত করে, যার ফলে প্রাণীটি মাটিতে পড়ে যায় এবং কেট রাগে তখনও অনবরত সেটিকে আঘাত করতে থাকে। অন্যদিকে ক্যাম্পের বাইরে পুরোপুরি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এক ফৌজি তার মেশিনগান দিয়ে অনবরত সেই প্রাণীদের ওপর হামলা করছিল, কিন্তু সুযোগ বুঝে একটি প্রাণী তাকেও মেরে ফেলে। এরপর সেই ভারী বন্দুকটি ফায়ার করতে করতেই একা ঘুরতে শুরু করে এবং গুলি সরাসরি ফুয়েল ক্যানের ওপর গিয়ে লাগে। পরের মুহূর্তেই পুরো ক্যাম্পে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং এই ধামাকার পর সৈন্যরা দেখে যে একটি প্রাণী ঠিক তাদের সামনে দাঁড়িয়ে আছে। তখন তারা সবাই মিলে অবশেষে সেটিকে মেরে ফেলে। সেই মুহূর্তেই মেজর দেখে যে তার বন্দুকের গুলি ফুরিয়ে গেছে। সে কিছু করার আগেই একটি প্রাণী তার ওপর প্রচণ্ড হামলা করে। তখন কেট এবং আফগান বন্দির সাথে বাকি সৈন্যরা দ্রুত ব্যারিকেডের দিকে দৌড়ায়। সাথে সাথে জোন্স দ্রুত বন্দিকে নিজের কবজায় নিয়ে নেয়। হঠাৎ নেমে আসা নিস্তব্ধতা অনুভব করে টম বুঝতে পারে যে এখন এখানে থাকা বিপজ্জনক। সে সিয়ানাকে দ্রুত অস্ত্রের বেসের দিকে দৌড়ানোর হুকুম দেয়। অন্যদিকে সে নিজে প্যারামেডিকের সাথে মেজরকে খুঁজতে বেরোয়। কেবিনে পৌঁছতেই সৈনিকটি সেই প্রাণীটির উপর একটি স্টান গ্রেনেড ছোড়ে এবং এই সুযোগ কাজে লাগিয়ে রয় তার বেসবল ব্যাট তুলে এক জোরালো আঘাতে প্রাণীটিকে ফেলে দেয়। এরপর সবাই মিলে তাদের সিনিয়র অফিসারকে বাঁচায় এবং তাকে আর্মারিতে নিয়ে যায়, যেখানে ডেভ এবং বাকি সৈন্যরা একটি কন্টেনার খোলার চেষ্টা করছিল। এরই মধ্যে সৈন্যরা মূল দলের কাছে ফিরে আসে, কিন্তু হঠাৎ একটি প্রাণী তাদের ওপর হামলা করে। এখন কেট কন্টেনার থেকে একটি কুড়ুল তুলে নিয়ে সরাসরি প্রাণীটির পিঠে চড়ে বসে। কেট সেই প্রাণীটিকে অনেকটাই জখম করে দেয়, যার পর টম এগিয়ে এসে সেটিকে পুরোপুরি খাতাম করে দেয়। তারপর রাস্তা পরিষ্কার হতেই পুরো গ্রুপ দৌড়ে কন্টেনারের ভেতর ঢুকে পড়ে। দরজা বন্ধ করার পর তারা কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে ভাবতে থাকে। সকাল হতেই যখন সৈন্যরা কন্টেনারের দরজা খুলে ক্যাম্পের পরিস্থিতি খতিয়ে দেখে, তখন চোখের সামনে দৃশ্য দেখে তারা থমকে যায়। আসলে সেখানে না ছিল কোনো প্রাণী আর না ছিল মৃত সৈনিকদের লাশ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা অবশেষে একটি প্রাণীর লাশ খুঁজে পায় এবং সবাই মিলে সেটি মনোযোগ দিয়ে দেখতে থাকে, যাতে এই ভয়াবহ প্রাণীর রহস্য বোঝা যায়। পরীক্ষার সময় ডক্টর উইলক্স জানতে পারেন যে এই প্রাণীরা তাদের দাঁত ভেতর বাইরে করতে পারে। এদের চামড়া অত্যন্ত মোটা এবং আশ্চর্যের বিষয় ছিল এই যে এদের শরীরের অনেক অঙ্গ মানুষের মতো। শুধু তাই নয়, তাদের দল এটাও বুঝতে পারে যে এই প্রাণীদের সবচেয়ে বড় দুর্বলতা হলো রোদ। এদের ডিএনএ পুরোপুরি বদলে গেছে, তাই সূর্যের আলো এদের ওপর সরাসরি প্রভাব ফেলে। এরই মধ্যে মেজর জানায় যে কর্নেলের সাথে আলোচনার সময় সে একটি বিশেষ তথ্য পেয়েছিল। তখন সে কেটের কাছে ক্ষমাও চায়, কারণ শুরুতে সে তার কথা বিশ্বাস করেনি। এরপর রয় জানায় যে বহু বছর আগে একটি উল্কাপিণ্ড পৃথিবীতে পড়েছিল। এই এলাকার আশেপাশে সেটি দেখে রাশিয়ান বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে ওঠেন এবং তারা জানার চেষ্টা করতে থাকেন যে আসলে এটি কী। তদন্তের সময় তারা সেখানে একটি বিশাল স্পেসশিপ খুঁজে পেয়েছিল যা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এটি দেখে তারা পুরোপুরি অবাক হয়ে যায়। তখন তারা স্পেসশিপে পাওয়া প্রাণীর ডিএনএ ব্যবহার করে একটি সুপার সোলজার তৈরির চেষ্টা করে। এটি শুনেই কেট চিন্তিত হয়ে পড়ে। সে জানাল যে সে আন্ডারগ্রাউন্ড বাংকারের ভেতর ক্যাপসুলের মধ্যে তৈরি হতে থাকা এক বিশাল সেনাবাহিনী দেখেছে, যারা যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে। এই কারণেই তাদের দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এখন তাদের সামনে সমস্যা হলো যে মরুভূমি থেকে বের হওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি বা ফিউয়েল নেই। পরিস্থিতি বিবেচনা করে তারা সবাই বুঝতে পারল যে এখন তাদের এখানেই থেকে এই প্রাণীদের মোকাবিলা করতে হবে। রয় সবার সামনে প্রতিজ্ঞা করল যে সে শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের সঙ্গীদের সাথে লড়াই করবে। তখনই হঠাৎ টেবিলের ওপর পড়ে থাকা সেই প্রাণীটি পুনরায় জীবিত হয়ে ওঠে।
সেটি চারদিকে থাকা মানুষদের ওপর হামলা করতে শুরু করে এবং নিজের লম্বা জিভ দিয়ে কেটের মাথা গিলে ফেলার চেষ্টা করে। তখন নিজেকে বাঁচাতে কেট সজোরে নিজের মাথা দিয়েই সেই প্রাণীর ওপর আঘাত করে। রয় বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে তার পুরো বাহিনী শেষ হয়ে যাবে। তখন সে নিজের গ্রেনেড বের করে নেয় এবং এক মুহূর্ত না ভেবে সরাসরি সেই দানবটির ওপর ঝাঁপিয়ে পড়ে। পরের মুহূর্তেই এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যাতে রয়ের শরীর পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। টম ঘাবড়ে গিয়ে নিজের বন্ধুর সাহায্যের জন্য দৌড়ে যায়, কিন্তু রয়কে বাঁচানো সম্ভব ছিল না। নিজেকে সামলে নেওয়ার পর টম এবার সেই বন্দির কাছে যায় এবং তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়। সে চেয়েছিল এখন তারা সবাই মিলে কাজ করুক, কারণ সেই লোকটি তাদের কাছে একটি কথাও মিথ্যা বলেনি। এরপর পুরো দল একত্রিত হয় এবং তারা নিজেদের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের হিসেব করতে থাকে। শিগগিরই তারা বুঝতে পারে যে যদি আবারও হামলা হয় তবে তাদের কাছে তা ঠেকানোর মতো যথেষ্ট গোলাবারুদ নেই। তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে প্রাণীরা তাদের ওপর হামলা করার আগেই তারা বাংকারে হামলা চালিয়ে সব প্রাণীকে সেখানেই খতম করে দেবে। এই শেষ মিশনের জন্য সৈন্যরা দ্রুত সব প্রস্তুতি নিয়ে নেয়। টম সবাইকে বলল যে আমাদের কাজ শুধু এটুকুই যে বাংকারের বাইরে বোমা লাগিয়ে বিস্ফোরণের আগেই সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তারা বাংকারের কাছে পৌঁছালে টম, জেমস, কেট এবং সেই বন্দি কবির এই চারজন বাংকারের ভেতরে ঢোকে। বাকি সৈন্যরা বাইরেই থেকে যায়। তারা সময় নষ্ট না করে আলাদা আলাদা জায়গায় বিস্ফোরক লাগিয়ে সেখান থেকে বের হতে শুরু করে। কিন্তু বের হবার সময় টমের নজরে মাটিতে পড়ে থাকা একটি লকেট বা মেডালিয়ান পড়ে, যা আসলে কেটের ছিল। সেটি তোলার জন্য সে যখনই সিঁড়ির দিকে এগোয়, হঠাৎ একটি প্রাণী তাকে ধরে সজোরে নিচে টেনে নিয়ে যায়। কিছু সেকেন্ড পরেই কেট রেডিওতে টমের আওয়াজ শুনতে পায়। সেই মুহূর্তে সে বুঝতে পারে যে প্রাণীরা টমকে বন্দি করে ফেলেছে। নিজের বন্ধুকে বাঁচানোর দৃঢ় সংকল্প নিয়ে কেট বাকি সৈনিকদের সাথে আবারও নিচে যাবার সিদ্ধান্ত নেয়, যাতে টমকে ফিরিয়ে আনা যায়। এখন এলিভেটর চালানোর জন্য উইবক্স মিলিটারি গাড়ির ভেতরেই থেকে যায়। পরিস্থিতি খুব খারাপ ছিল, কিন্তু তবুও সবাই আন্ডারগ্রাউন্ড এলাকা পর্যন্ত পৌঁছে যায়। এরই মধ্যে প্যারামেডিক রেডিওতে একটি অ্যালার্ট শুনতে পায়, যেখানে নির্দেশ দেওয়া হয় যে পরবর্তী 20 মিনিটের মধ্যে তাদের পুরো এলাকা খালি করতে হবে। তখন ঘাবড়ে গিয়ে উইলক্স সাথে সাথে সবাইকে জানায় যে আমাদের দ্রুত বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। এরপর পুরো দল টমের তালাশে বেরিয়ে পড়ে, আর ডেভ এলিভেটর পাহারা দেওয়ার জন্য নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকে। ওদিকে টম কোনোভাবে নিজের পকেটে থাকা চাকুর সাহায্যে যে প্রাণীটি তাকে বন্দি করে রেখেছিল, টম সেটিকে খতম করে দেয়। মুক্ত হয়েই সে তার সঙ্গীদের খুঁজতে বেরিয়ে পড়ে। বাকি সবাই যখন বাংকারের ল্যাবে পৌঁছায়, তখন সেখানকার দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে যায়। চারদিকে সেই সব মানুষের লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল যাদের ওই প্রাণীরা মেরে ফেলেছে। তারা যত সেন্ট্রাল ক্যাপসুলের কাছে পৌঁছাতে থাকে, তাদের সামনে আরও ভয়াবহ এক দৃশ্য ফুটে ওঠে। সেই ক্যাপসুলের ভেতরে বিশাল এক দানব মনস্টার তৈরি হচ্ছিল। এরই মধ্যে টমের ওপর পেছন থেকে হঠাৎ একটি প্রাণী হামলা করে, কিন্তু কেটের আওয়াজ শুনতে পেয়েই সে তড়িঘড়ি করে ল্যাবের দিকে দৌড়ায়, যেখানে তার সঙ্গীরা অস্ত্র দিয়ে সেই প্রাণীটিকে খতম করে দেয়। ঠিক সেই সময় উইলক্স দেখে যে অনেক আফগান সেই বাংকারটি ঘিরে ফেলেছে। সে দ্রুত সামরিক যানের ওপর বসানো অস্ত্রের কাছে উঠে যায় এবং বিপদ দূরে রাখার জন্য অনবরত গুলিবর্ষণ শুরু করে। ওদিকে এলিভেটরের কাছে ডেভ অনেকগুলো প্রাণীর দ্বারা ঘেরাও রয়ে পড়েছিল। তাদের ওপর গুলি চালাতে চালাতে সে ইমার্জেন্সি অ্যালার্মও অ্যাক্টিভেট করে দেয়। এতক্ষণে কেট বুঝতে পেরেছিল যে দানবগুলো তাদের ফাঁসানোর জন্য জাল বিছিয়েছে। সে সাথে সাথে দলকে বলল যে আমাদের দ্রুত এখান থেকে বেরোতে হবে, এবং তারা পিছু হটে দরজা বন্ধ করে দেয়। কিন্তু জোন্স বুঝতে পেরেছিল যে প্রাণীরা ক্র্যাঙ্ক ঘুরিয়ে দরজা খুলে ফেলতে পারে। তাই সে নিজের সর্বশক্তি দিয়ে ক্র্যাঙ্কটি ধরে রাখে এবং সঙ্গীদের বলে সেখান থেকে বেরিয়ে যেতে, আর সে নিজে শত্রুদের থামানোর জন্য পেছনে রয়ে যায়। ওদিকে বাইরে উইলক্সের বন্দুকের গুলি ফুরিয়ে গিয়েছিল। সে দ্রুত রিলোড করার চেষ্টা করছিল, কিন্তু তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে একজন আফগান ঠিক তার নিচেই ওত পেতে আছে। এরই মধ্যে বাংকার থেকে বের হওয়ার সময় সিয়ানার কানে পেছন থেকে এক ভয়াবহ বর্জন ভেসে আসে। সে নিজেই সেখানে থেমে যায়, যাতে তার বাকি সঙ্গীরা সুরক্ষিতভাবে এক্সিট পর্যন্ত পৌঁছাতে পারে। কিছুক্ষণ পরেই পুরো দল এলিভেটরের কাছে পৌঁছে যায়, কিন্তু যখনই টম বুঝতে পারে যে সিয়ানা তাদের সাথে নেই, সে সাথে সাথে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। সে বাকি সবাইকে আদেশ দেয় যে আমি যদি 5 মিনিটের মধ্যে বাইরে না আসি, তবে সব বোমা অ্যাক্টিভেট করে তোমরা এখান থেকে চলে যেও। ওদিকে সিয়ানার ওপর একটি প্রাণী হঠাৎ হামলা করে। সে আশেপাশে পড়ে থাকা জিনিসের সাহায্যে শত্রুর মোকাবিলা করছিল। রাগের মাথায় সে অনবরত আঘাত করতে থাকে এবং অবশেষে প্রাণীটিকে মেরে ফেলে। কিন্তু তখনই পেছন থেকে আরেকটি প্রাণী এসে তার চেহারার একটি অংশ বুড়িভাবে খুপলে নেয়। এই আঘাত এতটাই ভয়াবহ ছিল যে সিয়ানা ঘটনাস্থলেই মারা যায়। এটি দেখে টম প্রচণ্ড ক্ষুব্ধ হয়। সে একটি চাকু তুলে নেয় এবং ডাস্টবিনের ঢাকনাকে ঢাল বানিয়ে সেই প্রাণীর সাথে লড়াই শুরু করে। অন্যদিকে জোন্স ততক্ষণে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সে দরজা থেকে সরে এসে নিজের ডেটোনেটর বের করে এবং বন্ধুদের বাঁচানোর জন্য নিজেই শহীদ হয়ে যায়। এই প্রচণ্ড বিস্ফোরণে তার আশেপাশে থাকা সব মিউট্যান্ট খতম হয়ে যায়। ধামাকার শব্দ শুনেই টম বুঝতে পারে যে এখন সেখানে থাকা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। সে সাথে সাথে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়।
ওদিকে বাইরে এক আফগান প্যারামেডিকের ওপর হামলা করে। সে তার চাকু দিয়ে উইলক্সকে মেরেই ফেলত, কিন্তু উইলক্স কোনো মতে নিজের প্রাণ বাঁচায়। এরপর প্রতিটি শত্রুর সাথে সাহসিকতার সাথে লড়াই করে সে গান অ্যাক্টিভেট করে যাতে পুরো গ্রুপটিকে ওপরে টেনে তোলা যায়। কিন্তু সমস্যা ছিল এই যে বিস্ফোরণের কারণে মেকানিজমের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে গাড়িটি সামনের দিকে চলতে শুরু করে। উইলক্স ঘাবড়ে গিয়ে গাড়িটি থামানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। ওদিকে এলিভেটরের ভেতরে কেট, কবির এবং ডেভ একসাথে মিলে ডজন ডজন প্রাণীর মোকাবিলা করছিল। হঠাৎ একটি প্রাণী তার হাত দিয়ে ডেভের মাথায় সজোরে আঘাত করল এবং সে সেখানেই ঢলে পড়ল। অন্যদিকে প্যারামেডিক যখন বুঝতে পারল যে ক্রেনটিকে আর থামানো সম্ভব নয়, তখন সে গাড়ির অন্য পাশে লাফ দেওয়ার সিদ্ধান্ত নিল। লড়াই চলাকালীন কবির সিঁড়ির ওপরে একটি মিলিটারি ভেহিকেল বা সামরিক যান দেখতে পেল, কিন্তু তখনই একটি প্রাণী তাকে জাপটে ধরল। কবির বুঝতে পেরেছিল যে তার আর বাঁচার কোনো উপায় নেই। সে চিৎকার করে কেটকে প্ল্যাটফর্ম থেকে লাফ দিতে বলল। কবিরের এই ত্যাগের কারণেই একেবারে শেষ মুহূর্তে কেটের প্রাণ বেঁচে গেল, আর একটি ভয়াবহ বিস্ফোরণে কবির এবং বাকি সব ক্রিয়েচার নিশ্চিহ্ন হয়ে গেল। কয়েক সেকেন্ড পর কেটের সাথে টমের দেখা হলো। অন্যদিকে ভিলক্সের ওপর তখনও কিছু আফগান শত্রু প্রাণঘাতী হামলা করতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের টিম সেখানে পৌঁছে গেল এবং নিজেদের অস্ত্র দিয়ে সবাইকে খতম করে দিল। কিছুক্ষণ পর তারা দেখল যে একটি মিলিটারি প্লেন থেকে নিউক্লিয়ার মিসাইল ফায়ার করা হচ্ছে। তারা তৎক্ষণাৎ থেকে পালানোর চেষ্টা শুরু করল। অবশেষে একটি বিশাল বোমা মাটিতে আছড়ে পড়ল এবং মরুভূমির কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সবকিছু ধ্বংস হয়ে গেল। এই ভয়াবহ বিস্ফোরণে মাত্র ৩ জন কোনোমতে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে এই হামলাটি করা হয়েছে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য। এরপর তারা পিছন ফিরে না তাকিয়ে চিরতরে সেই জায়গা ছেড়ে চলে গেল। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।